এক্ষেত্রে আমরা প্রশ্ন জ্যোতিষের সাহায্যে জন্মকুণ্ডলী বিচার করব নবাংশ কুণ্ডলী, বিচার করব দ্রেক্কানের মাধ্যমে কিন্তু আমরা প্রার্থীদেরকে আইডেন্টিফাই করব এবং তারপরে তাদেরকে আমরা নিয়ে যাব নবাংশ, দশাংশ এবং D60 কুণ্ডলীতে। সেখান থেকে সর্বাষ্টক বর্গ বিচারের পরে আমরা চলে আসব দশা বিচারে এবং সেখান থেকে আমরা ডিসিশনে আসবো অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি কোন প্রার্থী এগিয়ে রয়েছেন, কারা কোন প্রার্থীকে ভোট দিতে পারেন। প্রথমেই বলি, আমাদের এই আলোচনা কিন্তু কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয়। জ্যোতিষ শিক্ষা এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যেই আমাদের এই ভিডিও বানানো। চতুর্থভাবে রাহু অবস্থান করে রয়েছে, হঠাৎ কিছু পলিটিক্যাল সিনারিও চেঞ্জ হতে পারে। এই সমস্ত ঘটনা রাজনীতিতে ঘটেই থাকে এবং হঠাৎ করেই তার একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু এই ধরনের প্রার্থীর ক্ষেত্রে পড়তে পারে, ভীষণভাবে পড়তে পারে। তবে লড়াই করবার ক্ষেত্রে যাদের সাপোর্ট দরকার, যারা হলো অনুগামী, সেই অনুগামী ব্যক্তিবর্গের কিন্তু এখানে একটা ঘাটতি রয়েছে এবং অনুগামীরা অর্থাৎ 6th হাউস তাদেরকে ইন্ডিকেট করছে চন্দ্র। সেই ক্ষেত্রে চন্দ্র কিন্তু এখানে খুব যে সবল তা কিন্তু নয়। D60 কুণ্ডলীতে কন্যার দশমে শুক্র রয়েছে, এটা ভীষণ পজিটিভ, কিন্তু অষ্টমে মঙ্গল রাহু অবস্থান করে রয়েছে। একটু সাবধান থাকতে হবে। তারই সঙ্গে সঙ্গে কোনো অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি সেটাও দেখতে পাওয়া যায়। এই ক্ষেত্রে এই কুণ্ডলী অনুযায়ী সূর্যের সাপোর্ট সরাসরি পাচ্ছেন তৃণমূলের প্রার্থী সুজিত বোস, আর মঙ্গলের সরাসরি সাপোর্ট এটি পাচ্ছেন বিজেপির প্রার্থী শারদ মুখোপাধ্যায়। ফলে এই ক্ষেত্রে জেতার সম্ভাবনা সুজিত বসুর ক্ষেত্রে অনেকটাই বেশি। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাজনীতি, আলোচ্য বিষয় ভোট যুদ্ধ। 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা ইলেকশন নিয়ে আমরা আলোচনা করব। আর এই আলোচনায় কিন্তু সরাসরি আমরা বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব এবং ভীষণ সেন্সিটিভ যে সমস্ত বিধানসভা কেন্দ্র, মানুষের নজর যে সমস্ত কেন্দ্রের দিকে পড়বে, সেই সমস্ত কেন্দ্র নিয়ে আমরা আলোচনা করব এবং এই আলোচনাগুলি শেষ হওয়ার পরে সেই সমস্ত কেন্দ্র যেখানে মানুষের নজর অপেক্ষাকৃত কম, একটু সাধারণ কেন্দ্র, সেখানেও আমরা আলোচনা নিয়ে যাব। এই ক্ষেত্রে যদি আপনাদের এই আলোচনা ভালো লাগে, সরাসরি আপনাদের নিজের প্রার্থী তালিকা পাঠাতে পারেন। আমরা আপনার কমেন্টের সাপেক্ষেও বিচার করবার চেষ্টা করব এবং অবশ্যই করব। মূল আলোচনা শুরু করবার আগে বলে দিই, আমাদের এই আলোচনা সম্পূর্ণ শিক্ষামূলক এবং জ্যোতিষশাস্ত্রের মূলত প্রশ্ন জ্যোতিষের উপরে ভিত্তি করে এবং 3 জন প্রার্থীকে 1, 2, 3 নাম্বার দিয়ে সেই নাম্বারে কোন প্রার্থী প্রথম, দ্বিতীয় বা কোন প্রার্থী তৃতীয় স্থান অধিকার করতে পারেন সেটা খুঁজে বার করবার আমরা চেষ্টা করব। এক্ষেত্রে আমরা প্রশ্ন জ্যোতিষের সাহায্যে জন্মকুণ্ডলী বিচার করব নবাংশ কুণ্ডলী, বিচার করব দ্রেক্কানের মাধ্যমে কিন্তু আমরা প্রার্থীদেরকে আইডেন্টিফাই করব এবং তারপরে তাদেরকে আমরা নিয়ে যাব নবাংশ, দশাংশ এবং D60 কুণ্ডলীতে। সেখান থেকে সর্বাষ্টক বর্গ বিচারের পরে আমরা চলে আসব দশা বিচারে এবং সেখান থেকে আমরা ডিসিশনে আসবো অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি কোন প্রার্থী এগিয়ে রয়েছেন, কারা কোন প্রার্থীকে ভোট দিতে পারেন। মহিলা ভোটাররা কাকে ভোট দেবেন বা কাকে প্রেফার করবেন, কিংবা কম বয়সী ভোটার যারা নতুন ভোটার হয়েছে, যারা প্রথমবার ভোট দেবে, তারা কাকে প্রেফার করবেন, এই সমস্ত বিষয়ে আমরা খুঁজে বার করবার চেষ্টা করব এবং অন্যদিকে আমরা দেখব কোন প্রার্থীকে জিতবার জন্য কি ধরনের রেমেডি করা উচিত, কি ধরনের রেমেডি করা যেতে পারে, সেটা আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব। কোন দেবতার পুজো আপনার জন্য বেশি ইমপ্রুভমেন্ট দেবে, বেটারমেন্ট দেবে, সেটা আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব। যাই হোক, তাহলে দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের আমাদের মূল আলোচনা। থাম্বনেল দেখে ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন কোন কেন্দ্র নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ বিধাননগর কেন্দ্র নিয়ে, যেখানে তৃণমূল এই মুহূর্তে শাসক দল হিসেবে জয়লাভ করে রয়েছে। সুজিত বোস সেখানে তৃণমূল অর্থাৎ শাসক দলের প্রার্থী, ডক্টর শারদ মুখোপাধ্যায় বিধাননগরে বিজেপির প্রার্থী এবং সৌম্যজিৎ রাহা বিধাননগরে CPM প্রার্থী। তাহলে আলোচনার জন্য সুজিত বোসকে আমরা 1 নম্বর, শারদ মুখোপাধ্যায়কে 2 নম্বর এবং সৌম্যজিৎ রাহাকে 3 নম্বর। 3 নম্বর জাস্ট প্রার্থী নির্বাচনের জন্য, সিলেকশনের জন্য, এটা কিন্তু কোনো র্যাঙ্কিং নয়। তাহলে এবার আমরা চলে আসি আমাদের মূল আলোচনার পর্যায়ে। প্রথমেই বলি, আমাদের এই আলোচনা কিন্তু কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয়। জ্যোতিষ শিক্ষা এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যেই আমাদের এই ভিডিও বানানো। তাই কেউ যদি এই ভিডিওগুলিকে রাজনৈতিক রং চড়াবার চেষ্টা করেন, সেই ক্ষেত্রে আমার কিন্তু কিচ্ছু করার নেই। ডেট অফ বার্থ, টাইমের নিরিখে এই আলোচনা নয়।
এই আলোচনা সম্পূর্ণ প্রশ্ন কুণ্ডলী নির্ভর। সকাল 8:56:40 আলোচনা করছি আমি কলকাতায় বসে। লগ্ন আমরা পেয়েছি বৃষ লগ্ন, সেখানে ইউরেনাস অবস্থান করে রয়েছে এবং যথাযথভাবেই মঙ্গল, রাহু, বুধ এরা দশমে। ফলে এই কেন্দ্রেও কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে, পজিটিভলি দেখতে পাওয়া যাবে। চন্দ্র বৃহস্পতি সমন্বয় এটা কিন্তু এখনো রয়েছে দ্বিতীয়ভাবে, তাই ম্যাক্সিমাম মানুষ তারা কিন্তু এই কেন্দ্রতে ভোট দেবেন। চতুর্থভাবে কেতু রয়েছে, অবশ্যই প্রত্যেকটি প্রার্থী কিছু না কিছু অন্তর্ঘাতের সম্মুখীন হবেন। 9th হাউসে প্লুটো অবস্থান করে রয়েছে, এখানে ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে কিছু এক্স ফ্যাক্টর কাজ করবে, যেটাকে আগে থেকে ক্যালকুলেশন করা এটা মুশকিল হতে পারে। ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন নেওয়ার জন্য প্রত্যেকটি প্রার্থীকে প্রস্তুত থাকতে হবে এবং বেশ কিছু ডিসিশন সেটা কিন্তু পরিবর্তন সূচিত করবে। বাধা বিপত্তি সমস্যা আসলেও সেগুলোকে ওভারকাম করবার জন্য বুদ্ধি এবং শক্তি, দলগত মতামত প্রত্যেকটি বিষয়কে প্রাধান্য দিতে হবে, কিন্তু আলটিমেটলি ডিসিশন আপনাকেই নিতে হবে। তাহলে আমরা তৈরি করে ফেলেছি দ্রৈকান কুণ্ডলী। প্রথমেই বলি যে প্রথম লগ্ন এটি হলো কন্যা, অর্থাৎ সুজিত বোসকে এখানে ইন্ডিকেট করবে কন্যা লগ্ন। তাহলে শারদত্ত মুখোপাধ্যায় বিজেপির ক্যান্ডিডেট, তাকে ইন্ডিকেট করবে বৃশ্চিক লগ্ন, এবং সৌম্যজিৎ রাহা তাকে ইন্ডিকেট করবে মকর লগ্ন। এরপর আমরা সরাসরি চলে আসবো নবাংশ কুণ্ডলীতে। লগ্ন কিন্তু তিনজনের তিনটে, পরপর তিনটে লগ্ন। প্রথম লগ্ন কন্যা, কন্যা লগ্নের রেসপেক্টে বুধকে আমরা দেখতে পাচ্ছি 6th হাউসে রয়েছে এবং সেখানে রাহু যুক্ত হয়ে ইউরেনাস সেখানে রয়েছে। বুধ রাহু ইউরেনাস কম্বিনেশন এবং কন্যা লগ্নে নেপচুনের উপস্থিতি এটা কিন্তু সুজিত বোসের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করেছে। এবং দ্বিতীয়ভাবে দ্বাদশপতি রবির অবস্থান কাছের মানুষদের থেকে বিট্রাস সৃষ্টি হতে পারে। দ্বাদশে কেতু অবস্থান করে রয়েছে, ফলে কিছুটা হেলথ ইস্যু, কিছুটা অ্যাংজাইটি সেটাও আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে। এই ক্ষেত্রে সবচেয়ে পজিটিভ এবং সবচেয়ে নেগেটিভ ইভেন্ট কিন্তু একটাই, সেটি হলো 9th হাউসে মঙ্গল অবস্থান করে রয়েছে এবং মঙ্গলের সঙ্গে শুক্রের ক্ষেত্র বিনিময় হয়েছে। ডিসাইডিং ফ্যাক্টর শুক্র 8th হাউসে থাকার কারণে মহিলা ভোটারদের পূর্ণ সমর্থন এখানে কিন্তু কিছুটা ঘাটতি থেকে যাচ্ছে। দলের মধ্যে অন্তর্দল এটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং অন্তর্ঘাতের শিকার হতে পারেন সুজিত বোস। ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় বিজেপির প্রার্থী, বৃশ্চিক তার লগ্ন, সপ্তমে মঙ্গল অবস্থান করে রয়েছে, কিন্তু এখানেও ডিসাইডিং ফ্যাক্টর চন্দ্র, সেও কিন্তু অষ্টম ভাবগত হয়েছে। লড়াই ভীষণ ভালো আমরা দেখতে পাবো, এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই যাকে বলে দেখতে পাওয়া যাবে। ভোটের ব্যবধান যে বিরাট কিছু হবে তা কিন্তু নয়, উভয়ের মধ্যেই একটা ভালো রকম লড়াই দেখতে পাওয়া যাবে। তবে যেহেতু নবাংশ কুণ্ডলীতে মঙ্গল বৃশ্চিকের সপ্তমে অবস্থান করে রয়েছে এবং পঞ্চমপতি সপ্তমপতি যুক্ত হয়ে ষষ্ঠে অবস্থান করে রয়েছে, তৈরি হয়েছে বিপরীত রাজযোগ। এখানে কিন্তু শারদত্ত মুখোপাধ্যায় তার জেতার সম্ভাবনা নেই তা কিন্তু একেবারেই নয়। চতুর্থভাবে রাহু অবস্থান করে রয়েছে, হঠাৎ কিছু পলিটিক্যাল সিনারিও চেঞ্জ হতে পারে। এই সমস্ত ঘটনা রাজনীতিতে ঘটেই থাকে এবং হঠাৎ করেই তার একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু এই ধরনের প্রার্থীর ক্ষেত্রে পড়তে পারে, ভীষণভাবে পড়তে পারে। উভয় পক্ষকে কিন্তু নিজের সম্মান এবং নিজের অবস্থান এই দুটোকে সঠিক রাখবার পূর্ণ প্রচেষ্টা চালাতে হবে, অন্যথায় কিন্তু সমস্যায় পড়তে পারেন। সিপিএম প্রার্থী সৌম্যজিৎ রাহা, যাকে ইন্ডিকেট করছে মকর, সেই মকরের অধিপতি তিনি উচ্চস্থ হয়ে রয়েছেন এবং তার সঙ্গে রবির কম্বিনেশন রয়েছে। এইটা তার ক্ষেত্রে একটা ভীষণ পজিটিভিটি ক্রিয়েট করেছে। এই কেন্দ্রেও কিন্তু সিপিএম যথেষ্ট ভালো ফল করবে এবং তার ফল কিন্তু বিশেষ খারাপ হবে না। একটা বড় গোষ্ঠী বামফ্রন্টকে ভোট দেওয়ার চেষ্টা করবে। বেশ কিছু নতুন ভোটারের সাপোর্ট সেটাও কিন্তু বামফ্রন্ট পাবেন। সময়কাল ইত্যাদি যদি পজিটিভ হয় সেই ক্ষেত্রে বেশ ভালো লড়াই সেটা কিন্তু বামফ্রন্টের কাছ থেকেও আমরা দেখতে পাবো বিধাননগর কেন্দ্রের ক্ষেত্রে। তবে লড়াই করবার ক্ষেত্রে যাদের সাপোর্ট দরকার, যারা হলো অনুগামী, সেই অনুগামী ব্যক্তিবর্গের কিন্তু এখানে একটা ঘাটতি রয়েছে এবং অনুগামীরা অর্থাৎ 6th হাউস তাদেরকে ইন্ডিকেট করছে চন্দ্র। সেই ক্ষেত্রে চন্দ্র কিন্তু এখানে খুব যে সবল তা কিন্তু নয়, এখানে মতের কিছু পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। এবার আমরা চলে এসেছি দশাংশ কুণ্ডলীতে। কার্মিক উন্নতি কোন নেতা তার কোন দিক থেকে প্রভাব পাচ্ছেন। প্রথমেই চলে আসি 1 নম্বর অর্থাৎ কন্যা লগ্নে। সুজিত বাবুর ক্ষেত্রে সপ্তমভাবে রবিকে পাওয়া যাচ্ছে এবং অষ্টমে শুক্র, সে কিন্তু খুব একটা পাওয়ারফুল হয়নি। কন্যা লগ্নের ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু তিনি কিছুটা পিছিয়ে গেলেন দশাংশ কুণ্ডলীর সাপেক্ষে। এরপরে আমরা চলে আসবো বৃশ্চিক অর্থাৎ শারদত্ত মুখোপাধ্যায়ের ক্ষেত্রে। তার ক্ষেত্রে কিন্তু 6th হাউসে শুক্র অবস্থান করে রয়েছে, কিন্তু বৃহস্পতি এই ক্ষেত্রে নিচস্থ এবং লগ্নপতি দ্বাদশে, তাকেও কিন্তু দশাংশ কুণ্ডলী খুব একটা সাপোর্ট করেনি।
এরপরে আমরা চলে আসবো সৌম্যজিৎ রাহাবাবু, বামপন্থী ক্যান্ডিডেট তিনি। তার ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি লগ্নে নিচস্থ হয়েছে, শনিদেব সেকেন্ড হাউসে রয়েছে, দশাংশ কুণ্ডলী তার ক্ষেত্রে পজিটিভ। ফলে আমরা বলতে পারি যে সমস্ত ভোটারের বয়স 35 থেকে 45-এর মধ্যে তাদের একটা বড় অংশ বামপন্থী প্রার্থীকে ভোট দেবেন। দশাংশ কুণ্ডলী অনুযায়ীও সুজিত বাবুর জেতার সম্ভাবনা বেশি। এরপরে আমরা চলে আসবো আমাদের আলটিমেট ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, অর্থাৎ D60 কুণ্ডলী, এবং D60 কুণ্ডলী থেকেই আমরা আলটিমেটলি সিদ্ধান্ত নেব। তার সঙ্গে সঙ্গে সর্বাষ্টক বর্গ আমরা দেখব। D60 কুণ্ডলীতে কন্যার দশমে শুক্র রয়েছে, এটা ভীষণ পজিটিভ, কিন্তু অষ্টমে মঙ্গল রাহু অবস্থান করে রয়েছে। ফলে সুজিত বাবুর কিন্তু কোনো আইনি জটিলতার মধ্যে বা কিছু ঝামেলার মধ্যে ফেসে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যেটা তার রেপুটেশনকে বেশ বাজেভাবে ক্ষতি করতে পারে। একটু সাবধান থাকতে হবে। তারই সঙ্গে সঙ্গে কোনো অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি সেটাও দেখতে পাওয়া যায়। এই ক্ষেত্রে সুজিত বাবুর ক্ষেত্রে আমরা দেখতে পাবো সেকেন্ড হাউসে বুধ এবং কেতু রয়েছে। বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। বেশ কিছু বাক্যের কারণে কিছু জটিলতা তৈরি হতে পারে। ঝামেলা অশান্তি এড়িয়ে চলুন এবং পার্টির মানুষজনকে একত্রে নিয়ে চলবার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। বিজেপির প্রার্থী শারদত্ত বাবু, তার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মঙ্গল কিন্তু সক্ষেত্রী, তিনি তীব্র লড়াই দেবেন, কিন্তু তার ক্ষেত্রে অন্তর্ঘাতের একটা সম্ভাবনা এই D60 কুণ্ডলী থেকে দেখতে পাওয়া যাচ্ছে। D60 কুণ্ডলীতে এখানে লড়াই কিন্তু মোটামুটি ইকুয়াল থাকছে। কোনো প্রার্থী যে এখানে কম সেটা কিন্তু একেবারেই নয়। D60 কুণ্ডলী অনুযায়ী সৌম্যজিৎ রাহা, তার ক্ষেত্রটি কিন্তু কিছুটা দুর্বল, তবে প্রচেষ্টার অন্ত থাকবে না, তার দিক থেকেও আমরা তীব্র প্রচেষ্টা দেখতে পাবো। এই ক্ষেত্রে এই কুণ্ডলী অনুযায়ী সূর্যের সাপোর্ট সরাসরি পাচ্ছেন তৃণমূলের প্রার্থী সুজিত বোস, আর মঙ্গলের সরাসরি সাপোর্ট এটি পাচ্ছেন বিজেপির প্রার্থী শারদত্ত মুখোপাধ্যায়। ফলে এই ক্ষেত্রে জেতার সম্ভাবনা সুজিত বসুর ক্ষেত্রে অনেকটাই বেশি। চলে আসবো আমরা সরাসরি কম্প্যারিজনে সর্বাষ্টক বর্গ। কন্যা যেখানে পেয়েছে 23 পয়েন্ট, বৃশ্চিক কিন্তু সেখানে পেয়েছে 31 পয়েন্ট। ফলে আমরা কোনোভাবেই বিজেপি প্রার্থীর জেতার সম্ভাবনাকে ইগনোর করতে আর পারছি না। বিজেপি প্রার্থীর জেতার সম্ভাবনা এটাও কিন্তু যথেষ্ট বেশি। মকরের ক্ষেত্রেও আমরা কিন্তু 29 পয়েন্ট পাচ্ছি। ফলে বর্তমান পরিস্থিতি তাকে তো আমরা ইগনোর করতে পারি না, কারণ জ্যোতিষ বিচার সবসময় স্থান, কাল এবং পাত্র নির্ভর। তাই এই ক্ষেত্রে বামপন্থী জোটকে আমরা যদি সরিয়েও রাখি, সেই ক্ষেত্রে বৃশ্চিক কিন্তু 31 পয়েন্ট পেয়েছেন। অবশ্যই আমরা শারদত্ত বাবুকেও এগিয়ে রাখবো। লড়াই হবে, তীব্র লড়াই। এরপরে আমরা চলে আসব সময়ের ক্ষেত্রে। সময় কার জন্য কতটা পজিটিভ। এই ক্ষেত্রে এই মুহূর্তে বৃহস্পতির দশা বিংশোত্তরী মতে চন্দ্রের অন্তর্দশা চলছে, এবং যখন ইলেকশনটা হবে তখন এই দশা কন্টিনিউ করবে। তাই যেহেতু চন্দ্রের অন্তর্দশা, মানুষের সাপোর্ট এটা কিন্তু সুজিত বাবুর সঙ্গে রয়েছে। তারই সঙ্গে সঙ্গে ভাগ্যের সাপোর্ট এটা কিন্তু আমরা দেখতে পাবো শারদত্ত বাবুর সঙ্গে, কারণ একজনের ক্ষেত্রে একাদশপতির অন্তর্দশা, আর দ্বিতীয় জনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নবমপতির অন্তর্দশা। কোন ভোটারদের সাপোর্ট কারা বেশি পাবেন সেই সম্পর্কে আমরা একটা ভবিষ্যৎবাণী করবার চেষ্টা করব। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কন্যা রাশিতে সবচেয়ে বেশি পয়েন্ট দিয়েছে বৃহস্পতি এবং তারপরে সূর্যদেব, অর্থাৎ পুরুষ ভোটারদের সাপোর্ট এটা কিন্তু সবচেয়ে বেশি আসবে সুজিত বোস বাবুর দিকে। মহিলাদের সাপোর্ট কিন্তু তার ক্ষেত্রে কিছুটা কম। অন্যদিকে নতুন ভোটাররাও তাকে সাপোর্ট করবেন, এবং এখানে বুধের একটা বিগ সাপোর্ট সেটা কিন্তু তার ক্ষেত্রে কাজ করবে। ফলে নতুন ভোটার এবং পুরুষ ভোটার এদের দিক থেকে সাপোর্ট পাওয়া যাবে। সুজিত বাবু এই ক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকবেন। অন্যদিকে বৃশ্চিকের ক্ষেত্রে আমরা যদি যাই, সেই ক্ষেত্রে বুধের প্রভাব সেটা ভীষণভাবে রয়েছে শারদত্ত বাবুর ক্ষেত্রেও। ফলে নতুন ভোটারদের সাপোর্ট তিনিও কিন্তু পাচ্ছেন। অন্যদিকে সরকার কিংবা বিভিন্ন রকম টেকনিক্যাল সাপোর্ট সেটাও শারদত্ত বাবুর ক্ষেত্রে ভীষণ বেশি, এবং শারদত্ত বাবুর ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া এটা কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করবে। সুজিত বাবু কিন্তু এখানে কিছুটা পিছিয়ে পড়তে পারেন সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে। এই বিষয়টি আপনাদের দুপক্ষকেই খেয়াল রাখতে হবে, এবং এটা কিন্তু সুজিত বাবুর একটা দুর্বলতা হতে পারে। তাই এই দুর্বলতাকে যদি আপনি জিততে চান, কাটিয়ে উঠবার চেষ্টা করতে হবে, এবং ভীষণভাবে তীব্রভাবে আইটি সেল তাকে অ্যাক্টিভ করতে হবে, এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা কিন্তু মারাত্মকভাবে করতে হবে। এখানে খেয়াল রাখবেন নিজের সম্পর্কে পজিটিভ ক্যাম্পেনিং বেশি করতে হবে। অন্যের সম্পর্কে, বিপরীত প্রার্থীর সম্পর্কে নেগেটিভ ক্যাম্পেনিং এটা কিন্তু আপনার জন্য নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। সৌম্যজিৎ বাবুর ক্ষেত্রে মহিলা ভোটারদের সাপোর্ট অনেকটাই বেশি, এবং এই ক্ষেত্রে কম বয়সী ভোটার তারাও সাপোর্ট করবে, কিন্তু টেকনিক্যাল দিক থেকে সৌম্যজিৎ বাবু অনেকটাই পিছিয়ে থাকবেন। লড়াই করা, কন্টিনিউয়াস লড়াই করা, সেখানে কিন্তু একটা সমস্যা রয়েছে। সুতরাং সার্বিক বিচারে আমরা নিঃসন্দেহে সুজিত বাবুকেই 1 নম্বরে রাখবো, অবশ্যই 1 নম্বরে রাখবো। কিন্তু শারদত্ত বাবু বিজেপির প্রার্থী, তার ক্ষেত্রেও কিন্তু জেতার সম্ভাবনা রয়েছে।
এবার প্রশ্ন হলো প্রতিকার। কোন প্রার্থী কি ধরনের প্রতিকার করলে পরে পজিটিভ রেজাল্ট পাবেন? এই ক্ষেত্রে প্রথমেই বলি, শারদত্ত বাবুর ক্ষেত্রে সরাসরি বগলামুখী প্রয়োগ করবার চেষ্টা করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সূর্য পূজন এটাও অবশ্যই করতে হবে। রবি এবং মঙ্গলকে সাপোর্ট দেওয়ার জন্য যা যা করা যেতে পারে সেই সমস্ত কাজকর্ম আপনাকে করতে হবে। সুজিত বোস বাবুর ক্ষেত্রে বুধ এবং শুক্রকে আমরা বুস্ট করবার চেষ্টা করব। বুধ এবং শুক্রের জন্য পুজো পাঠ করা যেতে পারে। এই ক্ষেত্রে ভুবনেশ্বরী কবচ ধারণ এটা কিন্তু ভীষণ ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে আপনাকে। সৌম্যজিৎ রাহাবাবু, আপনি মা দক্ষিণাকালীর পুজো পাঠ করবেন এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই যখন হোম হবে তখন কিন্তু ছিন্নবস্তা মায়ের উদ্দেশ্যেও আহুতি প্রদান করতে হবে। নবগ্রহ শান্তি হোম আপনার জন্য ভীষণ পজিটিভ রেজাল্ট দিতে পারে। লড়াই কিন্তু আপনার দিক থেকেও আমরা দেখতে পাবো। সুতরাং 2026 পশ্চিমবঙ্গ ভোট যুদ্ধ 2026, তার কিছুটা ভবিষ্যৎ বার্তা আমরা করবার চেষ্টা করলাম। অবশ্যই জ্যোতিষশাস্ত্রের নিরিখে সম্পূর্ণ গণনা নির্ভর প্রভাব সেটা আমি বিশ্লেষণ করবার চেষ্টা করেছি। আপনাদেরকে খেয়াল রাখতে হবে ভোটের সঙ্গে এর কোনো রকম কোনো সম্পর্ক কিন্তু নেই। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেক প্রার্থীর জন্য আমার রইল ব্যক্তিগত শুভকামনা। মা শ্রী শ্রী আদিশক্তি আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় মা আদিশক্তি। নমস্কার।